রহিম, প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার একটা অত্যাবশ্যকীয় ওষুধ তালিকা এবং নীতিমালা করেছে, দুইটা আলাদা আলাদা অধ্যাদেশ করেছে। আপনার এই গত বছর থেকে শুরু হয়ে এই বছরের শুরুতে এটা পাবলিশ করেছে, যেটা বর্তমান সরকার এসে বাতিল করে দিয়েছে। তো এইটা কেন গুরুত্বপূর্ণ সেটা আমরা একটু দেশের মানুষের জন্য বুঝিয়ে বলছি আর কি। আপনারা যদি বাংলাদেশের ওষুধ শিল্পের বিকাশটাকে জানেন, সেটা হচ্ছে যে 70-এর দশকে 80-র দশকে মোটামুটি বাংলাদেশের প্রায় অলমোস্ট এন্টায়ারলি 80% ওষুধ তৈরি করতো বিদেশি কোম্পানি, যাদের এখানে তৈরি হতো এবং বিদেশ থেকে ওষুধ আসতো। আজকে সেই জায়গাটা বদলে প্রায় 98% ওষুধ উৎপাদন করে বাংলাদেশি কোম্পানি, এবং এটার বাজার মূল্য এখন প্রায় 50,000 কোটি টাকা। ইটস এ হিউজ ইন্ডাস্ট্রি। তো 70-এর দশকের শেষ দিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন, ওনার স্বাস্থ্যমন্ত্রী ছিলেন কর্নেল এম হক। ওনারা সবাই মিলে তখন দেখলেন যে বিদেশি ওষুধ কোম্পানির যে চড়া মূল্য আছে, এটার কারণে দেশের সাধারণ মানুষ, গরিব মানুষ ওষুধ কিনতে পারছে না এবং তারা খুব কষ্টে আছে। এবং সেখান থেকে এই মার্কেটটা নিয়ন্ত্রণ করবার একটা চিন্তা আসছে এবং একটা খসড়াও করা হয়েছিল 79 সালে, যেটা ফাইনালি হতে হতে ওষুধ যে অধ্যাদেশ যেটা হয়েছে, নিয়ন্ত্রণ অত্যাবশ্যকীয় ওষুধের যে নীতিমালা, এটা করতে করতে 82 সাল হয়ে গেছে। এবং বাংলাদেশে একজন মানুষকে যে কারণে খুব বেশি করে আমরা স্মরণ করি, সেটা হচ্ছে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সাহেব, গণস্বাস্থ্য কেন্দ্রের যিনি প্রতিষ্ঠাতা এবং এই লড়াইতে যিনি গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন। অধ্যাপক নুরুল ইসলাম সাহেবের এক নেতৃত্বে একটা কমিটি হয় এবং সেটাই পাশ করে। এরশাদ সাহেব অনেক বাধার বিপক্ষে থেকেও উনি এই নীতিমালার পক্ষে, জনগণের পক্ষে অবস্থান নিয়েছিলেন। তো 82 সালের নীতিমালাটা আসলে কি করেছে? সে যেটা করেছে যে ধরেন 4,000 4,500 ওষুধ ছিল বাজারে তখন, সেখান থেকে একটা তালিকা করে সরকার ঠিক করে যে এর ভিতরে প্রায় 1700+ ওষুধ হচ্ছে অকার্যকর, অপ্রয়োজনীয় ওষুধ, যেটা আসলে প্রয়োজন নাই। কাছাকাছি একই মানের অন্য ওষুধ বাজারে আছে। তো তারা তখন এই তালিকাটা প্রকাশ করে ওইখান থেকে এই 1700 ওষুধকে অকেজ, ক্ষতিকর হিসাবে ঘোষণা করে। এই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার গত বছর একটা কমিটি করে এবং 2023 সালের যে আইন আছে, ওষুধ এবং কসমেটিক্স আইন, যেটা তার 30 ধারায় তাকে এই কমিটি করবার ক্ষমতা দেওয়া হয়েছে। এই কমিটি তখন এই পুরো তালিকা থেকে এখন বাংলাদেশে প্রায় 1400+ ধরেন ওষুধ নিবন্ধিত আছে, গুরুত্বপূর্ণ ওষুধ। তার ভিতর থেকে তারা জাতিসংঘর যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আছে, WHO তালিকাকে সামনে রেখে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ওষুধের একটা তালিকা তারা করে, যেটা হচ্ছে 297টি এসেনশিয়াল ড্রাগস, এবং তার যে প্রাইস এইটা সরকার নির্ধারণ করবে। এখন দেখেন, সরকার যে প্রাইস নির্ধারণ করবে এইটার ব্যাপারে হচ্ছে ওষুধ মালিকপক্ষ যারা আছেন, যারা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছেন, শিল্প সমিতি আছেন, এবং আমাদের ডাক্তারদের একটা বড় অংশ যারা এই সিস্টেমের বেনিফিশিয়ারি, তারা এটা প্রতিবাদ করছেন। এবং এই প্রতিবাদের অংশ হিসাবে আমরা দেখলাম সরকার 3 তারিখে এই মাসের এই দুইটা যে পরিপত্র ছিল, এই পরিপত্র বাতিল করে দিয়েছে। 94 সালের পরিপত্রে নিয়ে গেছে। কারণ কি দিয়েছে? বলেছে যে 2023 সালের আইনে এই কাজটা করবার জন্য একটা উপদেষ্টা পরিষদের পরামর্শ নেওয়া দরকার ছিল। কিন্তু আমরা যতটুকু আইন দেখেছি এবং কোর্টের রায়টা পড়েছি, এটা খুবই মিসগাইডেড। এই সরকার এসে এই ওষুধ রিলেটেড একটা উপদেষ্টা পরিষদ করে 29শে জুন। এখন সরকার যখন এই সিদ্ধান্তটা নিয়েছে, তখন তো উপদেষ্টা পরিষদ ছিল না গত বছর অথবা এই বছর জানুয়ারিতে। তাহলে যেই উপদেষ্টা পরিষদ ছিল না, তার সাথে পরামর্শ করা হয়নি বলে আপনি এই নীতিমালা, এই অধ্যাদেশ দুটো বাতিল করে দিলেন। মানে এর থেকে বোগাস, মিসগাইডেড, রেশনাল তার কিছু হতে পারে না, একটা অযৌক্তিক কারণ দিয়েছেন। আপনারা সর্বোচ্চ যেটা করতে পারতেন যে এইটা যদি পরামর্শক সভায় উপদেষ্টা পরিষদ গঠন করে তাদের কাছে পাঠানো দরকার যদি হতো মনে করেন, তাদের কাছে পাঠাতে পারতেন। মূল কারণটা কি?
মূল কারণটা হচ্ছে যে এই গুরুত্বপূর্ণ ওষুধ বেচা কেনার সাথে আমাদের শিল্প মালিক সমিতির যে সম্পর্কটা আছে, ঠিক একইভাবে হচ্ছে ডাক্তারদের কমিউনিটির একটা বিশাল অংশ যারা বিভিন্ন কোম্পানির ভাড়ায় খাটেন, তাদের প্রেসক্রিপশনে তারা ওষুধ দেন, তাদের কোম্পানির ওষুধগুলো দেন, ওই কোম্পানির ওষুধ দেওয়ার মাধ্যমে উনি আবার ওখান থেকে রেশন পান। এই স্বার্থান্বেষী গোষ্ঠীর কারণে সরকার এই কাজটা করেছে এবং সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা এর সাথে জড়িত, উপদেষ্টারা জড়িত, তাদের আত্মীয় স্বজনরা জড়িত এই কাজের সাথে। কিন্তু কাজটা কার বিরুদ্ধে গেল? আমার গরিব মানুষের বিপক্ষে গেছে। আপনারা বিভিন্ন সময় দেখেছেন যে বাংলাদেশের স্বাস্থ্য খাতের প্রায় ৮০ থেকে ৯০% খরচ এই দেশের মানুষের পকেট থেকে যায়। একটা গরিব মধ্যবিত্তের প্রায় ৩০% মাসের ইনকাম চলে যায় ডাক্তার, স্বাস্থ্যসেবা, হাসপাতাল, ওষুধের পিছনে। এবং স্বাস্থ্য খাতের পুরো খরচের সবচেয়ে বেশি খরচ হয় হচ্ছে ওষুধ কিনতে গিয়ে। এবং আপনারা দেখবেন যে ওষুধের কোনো নীতিমালা নাই। মোটামুটি অ্যান্টিবায়োটিক্স, এবং আপনি অ্যান্টিবায়োটিক্স চাইলেও কাউন্টার থেকে কিনতে পারবেন, এবং ঘুমের ওষুধ ছাড়া মোটামুটি সব ওষুধ আপনি কিনতে পারবেন। তাহলে এই যে জনগণের পক্ষে অবস্থান নিল, আমরা ৮২ সালে, ৮০ সালে, ৮১ সালে একইভাবে দেখেছি যে আমাদের তখনকার ডাক্তাররা, বিএমএর নেতৃবৃন্দরা, ওষুধ মালিক সমিতি যারা আছেন, তারা সবাই বাংলাদেশের গরিব মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছেন। এবং দুঃখজনকভাবে হলেও সত্য, ৩১ দফার রূপকার যেই বিএনপি বলছে যে আমরা জনগণের সরকার, সবার আগে বাংলাদেশ, কিন্তু এই অধ্যাদেশ ২টা বাতিল হবার আগে দেখলাম যে সবার আগে আমার সরকারের ডাক্তাররা, সবার আগে বাংলাদেশের ওষুধ মালিকরা, সবার আগে আমার লাভ লোকসানের প্রশ্ন। সবার আগে তো বাংলাদেশ না। সবার আগে বাংলাদেশ হইলে আপনি যেই গরিব মানুষের জন্য ওষুধের দাম কমানো হলো, যেই গরিব মানুষের জন্য এসেনশিয়াল ড্রাগসের জাতিসংঘ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা মেনে তার তালিকা প্রণয়ন করা হলো এবং সবচেয়ে প্রফেশনাল লোকদের সাথে পরামর্শ করে করা হয়েছে, সেই কাজটাকে তো আপনি বাতিল করে দিতে পারতেন না। তাই আমরা বাংলাদেশ সরকারকে বলছি যে আপনারা আপনাদের সরকারের নিজস্ব যে পরিকল্পনা ছিল, ৭৯ সালের বিএনপি সরকার শহীদ জিয়ার, ৯৪ সালের বেগম জিয়ার সরকার, সেই ২টা নীতিমালাকে বাদ দিয়ে বাইপাস করে আপনারা নতুন শিল্প মালিক সমিতির কেনাবেচার মধ্যে ঢুকে পড়েছেন। অতএব বাংলাদেশের বিভিন্ন খাতকে যেভাবে বেসরকারি খাতের সুযোগ সুবিধা এবং বড় বড় অলিগার্কের কাছে বেচে দেওয়া হচ্ছে, বিদ্যুৎ খাত, জ্বালানি খাত, তারপরে কেনাবেচা, ব্যাংক, বিশ্ববিদ্যালয়, গণমাধ্যম, ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ওষুধ শিল্পের কাছেও এই সরকার পরাজিত হচ্ছে এবং নিজেদের জনগণের স্বার্থ বিক্রি করে দিচ্ছে। একটা নির্বাচিত সরকার এইটা করতে পারে না, আপনার এই কাজ করবার ম্যান্ডেট নাই। আপনি যে ২টা নীতিমালা বাতিল করেছেন, এইটা আপনার শপথে লঙ্ঘন করেছেন। সংবিধানের যে শপথ আপনারা নিয়েছেন, ৩১ দফা, আপনাদের ম্যানিফেস্টো, আপনাদের সকল বক্তব্যের সাথে আপনারা বিপরীত আচরণ করেছেন। তাই আজকের এখান থেকে আমরা দাবি করছি যে অধ্যাদেশ ২টা দেওয়া হয়েছিল বাংলাদেশের গরিব মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবার জন্য, অল্প দামে যেন ওষুধ পাওয়া যায়, স্বাস্থ্য সেবা খাতের সারা দুনিয়ার যে নীতিমালা আছে সেইটাকে সামনে রেখে করা হয়েছিল, ঠিক সেই জায়গাতে আপনাদেরকে ফেরত আসতে হবে। তা না হলে বাংলাদেশের মানুষ সময়ে যখন আসবে তখন আপনাদের কাছে একটা প্রতিবাদ লিপি পাঠিয়ে দেবে এবং এই প্রতিবাদের ভাষা আপনাদের জন্য সুখকর হবে না। কারণ এটা এমন একটা জায়গায় আপনারা হাত দিয়েছেন যে দেশের প্রত্যেকটা মানুষ প্রতিদিন যেই কারণে বিড়ম্বনা, ভোগান্তির শিকার হয়। গরিব মানুষের গণমাধ্যম নাই বলে, গরিব মানুষের বড় বড় কাঠামোগত প্রপাগান্ডার জায়গা নাই বলে আপনারা বোধ করছেন আপনারা পার পেয়ে যাবেন। এবং দুঃখজনকভাবে হলে সত্য, দেখবেন বাংলাদেশের অলমোস্ট এন্টায়ার গণমাধ্যম এই বিষয়ে কোনো ভালো রিপোর্ট করে নাই। ২-৩টা পত্রিকা ছাড়া কেউ এই সংবাদটা আপনার প্রকাশ করে নাই, সবাই আড়ালে চলে গেছে। এবং আপনার মনে থাকার কথা, ৩ তারিখ কি হচ্ছিল বাংলাদেশে? শিবির আর ছাত্রদল সারা দেশের ক্যাম্পাসে মারামারি করছিল। ঠিক এইরকম সময় কতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকার নিয়েছে শুধুমাত্র জনগণের দৃষ্টি এড়ানোর জন্য। তার ভিতরে এইটা একটা, জ্বালানি খাতের সিদ্ধান্ত, ১০,০০০ বাস কেনার সিদ্ধান্ত, এই কাজগুলো তারা করবার চেষ্টা করেছে। তাই আমাদের জাতীয় দায়িত্ব হচ্ছে জনগণের কাছে, আমাদের যে দায়বদ্ধতা আছে রাজনৈতিক দল হিসাবে, তার অংশ হিসাবে আমরা সরকারকে আহ্বান করছি যে অধ্যাদেশ ২টা বাতিল করেছেন, ইমিডিয়েটলি পূর্ণাঙ্গভাবে শব্দে শব্দে অক্ষরে অক্ষরে আপনারা এটা প্রতিপালন করবেন, এটা রিয়েস্টেট করবেন, এইটাকে বাস্তবায়ন করবেন, এনফোর্স করবেন, মালিক পক্ষের সাথে যেখানে যেখানে নেগোশিয়েট করা দরকার সেগুলো করবেন।
মালিক পক্ষকে বলছি এবং বিএমএর ডাক্তার সম্প্রদায়কে বলছি, দয়া করে জনগণের বিপক্ষে দাঁড়াবেন না। এই জনগণের কাছ থেকেই তো আপনারা 50,000 কোটি টাকার ব্যবসা করেন প্রতি বছর। এই জনগণের কারণেই তো আজকের স্কয়ার ব্রিটিশ আপনার ইন্ডাস্ট্রিতে ঢুকতে পেরেছে। এই কারণেই তো বেক্সিমকো আজকে আমেরিকার স্বীকৃতি পেয়েছে, তাদের মার্কেটের স্বীকৃতি পেয়েছে। এই জনগণের অবদানের কারণেই তো আপনারা এটা করতে পেরেছেন। আপনাদের সামনে আরও বড় চ্যালেঞ্জ আছে, সেটা নিয়ে যদি আপনারা মাথা না ঘামান, আপনাদের ইন্ডাস্ট্রি ভারতের দখলে চলে যাবে কয়দিন পরে এবং আপনাদের ব্যবসা করতে পারবেন না, ভিক্ষা করে খাইতে হবে। এই মালিক সমিতিকে বলছি, কারণ এলডিসি গ্র্যাজুয়েশনের যেই আত্মঘাতী পথে হাসিনা সরকার যাত্রা শুরু করেছিল, সেই পথ যদি আগামী 3 বছর পর চলে, বাংলাদেশের ওষুধ খাত ধসে যাবে। কারণ এলডিসি গ্র্যাজুয়েশন মানে আপনারা জানেন যে তথাকথিত মধ্যম আয়ের জমানাতে প্রবেশ করা মানে হচ্ছে আপনি গরিব দেশ হওয়ার কারণে অথবা অনুন্নত দেশ হওয়ার কারণে সারা দুনিয়াতে জেনেরিক ওষুধ তৈরি করবার কোনো পেটেন্টের টাকা দিতে হয় না। মানে যদি একদম সস্তা ভাষায় বলি, আপনি আমেরিকার আবিষ্কার করা একটা ওষুধ বাংলাদেশে নকল করে বানাতে পারবেন, এটা আইনসিদ্ধ। ব্রিটেনে আবিষ্কার করা একটা ওষুধ আপনি বাংলাদেশে নকল করে বানাতে পারবেন, এইটা স্বাস্থ্য সংস্থা অনুমতি দিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কেন? কারণ আমরা গরিব দেশ, আমাদের গরিব দেশের মানুষের এই সুযোগ সুবিধাটা তাকে দিতে হবে। ভারতের কিন্তু এই সুবিধাটা নাই। আজকে দেখছেন না বাংলাদেশে বিভিন্ন পণ্যে ভারতের বাজার, চায়নার বাজার ছেয়ে গেছে। তখন কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশন হলে আপনি এই বাজার আর নিয়ন্ত্রণ করতে পারবেন না। তখন বিদেশি কোম্পানিগুলোকে প্রতিটা প্যারাসিটামল, গ্যাস্ট্রিকের ওষুধের জন্য আপনাকে পেটেন্টের টাকা দিতে হবে। তখন বাজার মূল্য বাড়বে, সেই মূল্য বাংলাদেশে ভারত এবং চায়নাকে ছাড়িয়ে যাবে। যেহেতু আমাকে কাঁচামাল ওইসব দেশ থেকে আমদানি করতে হয়, তখন আপনি এই বাজারের যে ওষুধ আছে, এই ওষুধ বিদেশি ওষুধে ভরে যাবে। ভারতীয় কোম্পানি এবং চীনা কোম্পানির কাছে বাংলাদেশের ওষুধ মার্কেট একটা কলোনিতে পরিণত হবে। তাই ওষুধ কোম্পানির মালিকদেরকে বলতেছি, যেখানে রাজনীতি করা দরকার দয়া করে সেখানে রাজনীতি করেন, সেখানে সরকারের সাথে নেগোশিয়েট করেন, সেখানে পলিসি ইস্যুতে কাজ করেন। তা না হলে আপনাদের কয়েকদিন পরে ভারতের ওষুধ বিক্রি করতে হবে আপনাদের কোম্পানির মাধ্যমে। সেই জায়গায় যদি যেতে না চান, অতএব জনগণের বিপক্ষে দাঁড়ায়েন না। দ্বিতীয়ত হচ্ছে যে বিজ্ঞাপনের বাজারের ব্যাপারে একটা নিষেধাজ্ঞা আছে, যে গণমাধ্যমে ওষুধ কোম্পানির বিজ্ঞাপন দেওয়া যাবে না। আমরা বলছি যে সরকার এইটা উঠায়া দেওয়ার জন্য আলাপ করতে পারে। আমাদের গণমাধ্যমে বিজ্ঞাপনের একটা সংকট চলছে এবং আমাদের ওষুধ কোম্পানি কি ওষুধ বানাচ্ছে না সেটা আসলে জনগণ জানে না। তো বিজ্ঞাপনের মাধ্যমে আপনারা নতুন নতুন কি ওষুধ বানাচ্ছেন না বানাচ্ছেন, সেটার যদি একটা জেনেরিক বিজ্ঞাপনের জায়গাতে বাংলাদেশ যেতে পারে কিনা আমরা সরকারকে আহ্বান করব সেইটা বিবেচনা করবার জন্য। এবং এটা করলে যেটা হবে যে গণমাধ্যমকে সিএসআর ফান্ড থেকে সাহায্য করবার যে একটা বিশাল জায়গা ওষুধ কোম্পানির আছে, সেইটা তারা করতে পারবে। থার্ড হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে যে আমরা মনে করছি যে এই যে শত শত বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে ওষুধ বিক্রি করবার যে জায়গাটা, এইটা জেনারিক নামে যদি নিয়ে আসা হয় তাহলে ওষুধের মান রক্ষা করা এবং এইটাকে নিয়ে ব্যবসা করার জায়গাটা সহজ হয়ে যাবে না, এইটা আমাদের জনগণের সাপেক্ষে যাবে। তো সেই জায়গায় এই বিষয়টাও সরকারকে বিবেচনা করা যেতে পারে। সরকারের একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে এসেনশিয়াল ড্রাগস, যারা শুধুমাত্র ওষুধ সরকারের কাছে সরকারি হাসপাতালে বিক্রি করে। আমরা দাবি করছি যে সরকারি এই কোম্পানিটা মার্কেটেও ওষুধ বিক্রি করবার, অন্যান্য ফার্মাসিউটিক্যালের মতো বিক্রি করবার মতো স্পেস তাকে তৈরি করা দরকার। কারণ সে একটা লোকসানি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা যেন জেনুইনলি কম্পিটিশন করে বাজারে মার্কেট প্রাইসে এসে সরকারের লোকসানের বোঝা কমায় দিতে পারে। তাহলে যেটা হবে, তারা একটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ফার্মাসিউটিক্যাল কোম্পানি হলে বাংলাদেশের মার্কেটে জনগণের অ্যাক্সেস আগের থেকে বাড়বে। তো এই বিষয়গুলো বিবেচনায় রেখে আমরা মনে করছি সরকারের সিদ্ধান্তটা ভুল, এবং এই ভুল সিদ্ধান্ত থেকে ফিরে এসে জনগণের পক্ষে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারে, সেই দুইটা অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং ওষুধের যে নীতিমালা, দাম মূল্য নির্ধারণ করবার, সেইটা আবার রিইনস্টেট করতে হবে, পুনঃস্থাপিত করতে হবে, করে ইমিডিয়েটলি ওষুধের বাজারে জনগণের স্বার্থকে প্রায়োরিটি দিয়ে সকল পলিসি নির্ধারণ করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। যদি কারো প্রশ্ন থাকে দয়া করে করবেন। আমি মাহবুবুল আলম, বাংলায় আছি।